এক শর্তে হতে পারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, জানালো সৌদি। ভারতের বিপদে এগিয়ে এলেন পুতিন। ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্টকে অভিশংসনে পার্লামেন্টে ভোট। গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ব্রাজিলের প্রেসিডেন্টের। চীনে কারাবন্দী লেখকের স্বাস্থ্য নিয়ে অস্ট্রেলিয়ায় উদ্বেগ প্রকাশ। আফগান নারীদের রেডিও বেগম বন্ধ করে দিল তালেবান। এবং নাইজেরিয়ায় ইসলামিক স্কুলে আগুন, 17 শিশুর মৃত্যু। গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ব্রাজিলের প্রেসিডেন্টের। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন গাজার সব বাসিন্দাকে সেখান থেকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে, আর গাজায় তৈরি করা হবে নতুন আধুনিক শহর। ট্রাম্পের এই প্রস্তাব ও হুমকিকে প্রত্যাখ্যান করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এছাড়া বাণিজ্যিক মিত্রদের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়েও মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। স্থানীয় এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো দেশ যতই গুরুত্বপূর্ণ হোক সবসময় পুরো বিশ্বের বিরুদ্ধে লড়াই করতে পারে না। গাজাবাসীকে অন্যত্র সরানোর ব্যাপারে লুলা বলেন, এটির কোনো মানে নেই। ফিলিস্তিনিরা কোথায় বাস করবে, এটি এমন একটি বিষয় যা কোনো মানবজাতির কাছে বোধগম্য নয়। ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট ইসরায়েল ও ফিলিস্তিনি আলাদা রাষ্ট্র গঠনের ব্যাপারে জোর দিয়েছেন। তিনি বলেছেন, গাজার দেখভাল করতে হবে এবং ফিলিস্তিনিদের গাজায় দখলদার ইসরায়েলি সেনারা যে বর্বরতা চালিয়েছে সেটিকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর পানামা খাল, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের হুমকি দেন। সর্বশেষ তিনি গাজা দখলের কথা বলেছেন। একই সঙ্গে তিনি কানাডা, মেক্সিকো ও চীনের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যদিও কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপ 1 মাস স্থগিত করেছেন তিনি। শুল্ক আরোপের ব্যাপারে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বের প্রয়োজন আছে। ব্রাজিল, মেক্সিকো চীনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে তাদের বাস করা উচিত। কেউ হুমকি ধামকির মধ্যে সবসময় থাকতে পারে না। সবসময় যুক্তরাষ্ট্র হুমকি দিচ্ছে। এদিকে ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগে হুমকি দিয়েছিলেন, ব্রিক্সের সদস্যভুক্ত দেশগুলো যদি নিজস্ব মুদ্রা চালু করে তাহলে তাদের উপর 100% শুল্ক আরোপ করবেন। ট্রাম্পের এই হুমকি প্রত্যাখ্যান করে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট বলেন, বাণিজ্যিক উপায় নিয়ে আলোচনা করার অধিকার আমাদের আছে, যেন আমাদের ডলারের উপর সম্পূর্ণ নির্ভর করতে না হয়। এক শর্তেই হতে পারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, জানালো সৌদি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক গড়া হবে না বলে জানিয়েছে সৌদি আরব। দেশটি আরও বলেছে, ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না এবং ফিলিস্তিনিদের প্রতি সৌদির অবস্থানের বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই। সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানাচ্ছে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেছে রিয়াদ। বিবৃতিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্ধৃতি করে বলা হয়, তিনি সুস্পষ্টভাবে সৌদি আরবের অবস্থান জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ফিলিস্তিনিরা অন্য জায়গায় পুনর্নির্বাসিত হওয়ার পরে যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা নিয়ন্ত্রণ নেবে এবং গাজাকে নতুন করে গড়ে তুলবে। সেখানে নেতানিয়াহু বলেন, সৌদি আরবের সঙ্গে মিলে ইসরায়েল সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে এবং সফল হবে। তার এমন মন্তব্যের পরই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স এক বিবৃতিতে বলেছে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরব তার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে এবং তাছাড়া ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পূর্বসূরি জো বাইডেন উভয়ই ইসরায়েল ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ককে সমর্থন করেছেন। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আলোচনাও শুরু হয়েছিল। তবে গাজা সংঘাতের শুরুতে রিয়াদ এই বিষয়ে অস্থায়ী আলোচনা স্থগিত করে এবং যুদ্ধ অব্যাহত থাকায় তাদের বক্তব্য আরও কঠোর করে। ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় ইসরায়েল 2020 সালে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো এবং বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এরপর মনে করা হচ্ছিল আরব বিশ্বের সবচেয়ে ধনী অর্থনীতি এবং ইসলামের দুটি পবিত্র স্থানের অভিভাবক সৌদি আরবের সঙ্গেও একই ধরনের চুক্তি হতে পারে ইসরায়েলের। সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, তবে 2020 সাল থেকে মার্কিন প্রতিরক্ষা চুক্তি এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে ওয়াশিংটনের সহায়তার বিনিময়ে সম্পর্ক স্থাপনের জন্য আলোচনা করছে। ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্টকে অভিশংসনে পার্লামেন্টে ভোট। দুর্নীতির অভিযোগে ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তেকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। বুধবার 5 ফেব্রুয়ারি দুতার্তের বিরুদ্ধে ভোট দেন সংসদ সদস্যরা। বিবিসির খবরে বলা হয়, প্রতিনিধি পরিষদের 306 জন সদস্যের মধ্যে মোট 215 জন সদস্য অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন, যা বিলটি পাশের জন্য প্রয়োজনীয় 1/3 ভোটের চেয়ে অনেক বেশি। দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের জন্য
কন্যা দুতার্তের বিরুদ্ধে লাখ লাখ ডলার সরকারি তহবিলের অপব্যবহার এবং প্রেসিডেন্ট মার্কোসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে এখন 24 সদস্যের সিনেটে শুনানি হবে। দোষী সাব্যস্ত হলে দুতার্তেকে অপসারণ এবং সরকারি পদ থেকে অযোগ্য ঘোষণা করা হবে এবং তিনি হবেন ফিলিপাইনের ইতিহাসে প্রথম ভাইস প্রেসিডেন্ট যাকে অভিশংসিত করা হবে। তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তিনি রাজনৈতিক প্রতিহিংসা শিকার। ফিলিপাইনের আকস্মিক পদক্ষেপকে বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দো বরং মার্কোস জুনিয়রের সাথে দুতার্তের তিক্ত বিরোধের প্রকাশ হিসেবে দেখা হচ্ছে, যা কয়েক মাস ধরে দেশকে রাজনৈতিক ঝুঁকিতে ফেলেছে। ভারতের বিপদে এগিয়ে এলেন পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তেই ওলটপালট লাখ লাখ ভারতীয়দের জীবন। বৈধ কাগজপত্র না থাকায় ছাড়তে হবে মার্কিন মূলক। ভারতের এমন দুঃসময়ে এগিয়ে এসেছে অকৃত্রিম বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কঠিন এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে শান্ত করতে কৌশলী পদক্ষেপ নিয়েছিল ভারত। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন পণ্য কেনার পরিকল্পনা করেছিল দেশটি, কিন্তু এই কৌশলে কোনো কাজ হয়নি। মার্কিন কর্মকর্তাদের মন গলাতে না পড়লেও ভারতের পাশে এসে দাঁড়িয়েছেন বিপদের সময় দিল্লির অকৃত্রিম বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজেদের সামরিক শক্তি আরো বাড়াতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি সই করেছে ভারত। ওই চুক্তির আওতায় অ্যান্টিশেপ ক্রুজ মিসাইল কিনবে মোদির দেশ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এই চুক্তি হয়। পরে নিজেদের এক্স হ্যান্ডেল এক টুইটে বলা হয়, এই মিসাইল হাতে পেলে ভারতের নৌবাহিনীর সাবমেরিন বহরের যুদ্ধ সক্ষমতা বাড়বে। তবে ভারত কি ধরনের মিসাইল কিনছে, সেগুলো সংখ্যাটা কতটা বা কবে নাগাদ সরবরাহ করা হবে তা জানায়নি রাশিয়া বা ভারত কেউই। গার্ডিং ইন্ডিয়া ডিফেন্স নিউজ পোর্টালের বরাতে মেহর নিউজে জানিয়েছে, ভারতীয় নৌবাহিনীর ডিজেল চালিত সাবমেরিনের জন্য এই মিসাইল কেনা হচ্ছে। এই সাবমেরিন কিলো ক্লাস বা সিন্ধু ঘোষ ক্লাসের। নাইজেরিয়া ইসলামিক স্কুলে আগুন, 17 শিশু মৃত্যু। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি ইসলামিক স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত 17 শিশু মৃত্যু হয়েছে। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। জামফারা রাজ্যের কাউরান নামদা শহরের স্কুলের আরো কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে স্থানীয় সময় মঙ্গলবার রাতে একটি বাড়িতে আগুন লাগার পর তা স্কুলে ছড়িয়ে পড়ে। সে সময় শিক্ষার্থীরা ঘুমিয়েছিল, যাদের কিশোর বয়সী বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী ইয়ামাহি বিবিসিকে হাউসাকে জানান, স্কুলের অবস্থান এমন জায়গায় ছিল যে আগুন নেভানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ফায়ার সার্ভিস সময় মতো এলেও সরু রাস্তার কারণে বাড়িটির কাছে পৌঁছানো কঠিন হতো। স্থানীয় কর্মকর্তা মান্নির হায়দারা জানিয়েছেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে অন্যান্য ইসলামিক স্কুল পরিদর্শন করা হবে। তিনি বলেন, আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এক নিহত শিশুর বাবা বিবিসি হাউসাকে জানান, এই ঘটনায় তিনি মর্মাহত, তবে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস তাকে সান্ত্বনা দিচ্ছে। চীনে কারাবন্দী লেখকের স্বাস্থ্য নিয়ে অস্ট্রেলিয়ায় উদ্বেগ প্রকাশ। অস্ট্রেলিয়া কারাবন্দী ভিন্ন মতাবলম্বী চীনা বংশোদ্ভূত অস্ট্রেলীয় লেখক ইয়াং জুনের স্বাস্থ্য নিয়ে বুধবার উদ্বেগ প্রকাশ করেছে এএফপি। ইয়াংকে বেজিং এর একটি আদালত 1 বছর আগে গুপ্তচর বৃত্তির অভিযোগে স্থগিত মৃত্যুদণ্ডাদেশ দেয়, যা নিয়ে দুদেশের সম্পর্কের অবনতি ঘটে। স্থগিত মৃত্যুদণ্ড হলো অবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করাকে জরুরি বলে মনে করা না হলে মৃত্যুদণ্ড ঘোষণায় 2 বছর পর অব্যাহতি দেওয়া। পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং এক বিবৃতিতে জানিয়েছে, তারা ডক্টর ইয়াং জনের স্বাস্থ্য নিয়ে খুবই উদ্বিগ্ন। জেলে জুনের চাহিদা যাতে পূরণ হয় এবং তিনি যাতে যথাযথ চিকিৎসা সেবা পান তার জন্য আমরা চাপ অব্যাহত রেখেছি। গোয়েন্দা বৃত্তির অভিযোগে চাইনিজ বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক ইয়াং জুন 2019 সাল থেকে চীনের জেল জীবন কাটাচ্ছে। আফগান নারীদের রেডিও বেগম বন্ধ করে দিল তালেবান। আফগানিস্তানের নারীদের জন্য বিশেষায়িত একমাত্র রেডিও স্টেশনটি বন্ধ করে দিয়েছে তালেবান। মঙ্গলবার কাবুল ভিত্তিক রেডিও বেগমের কার্যালয়ে অভিযান চালিয়ে তালেবান কর্মকর্তারা স্টেশনটির কার্যক্রম স্থগিত করেন। 2021 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবান সরকার নারীদের জনজীবন ও সমাজ থেকে নির্বাসিত করে চলেছে। রেডিও স্টেশনটি বন্ধ করে দেওয়া সেই প্রক্রিয়ারই সর্বশেষ সংযোজন। বুধবার সিএনএন জানিয়েছে, রেডিও বেগম নারীদের জন্য শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করত। তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্টেশনের কর্মীদের আটকে রেখে কার্যালয়ে তল্লাশি চালান। অভিযানের সময় তারা স্টেশনে কম্পিউটার, হার্ড ড্রাইভ, ফাইল এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। এছাড়াও প্রতিষ্ঠানটির 2 পুরুষ কর্মীকে আটক করা হয়, যদিও দুজন কোনো উচ্চ পদে ছিলেন না। অভিযানের পর তালেবান প্রশাসন রেডিও স্টেশন বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা অভিযোগ করেছে,
স্টেশনটি সম্প্রচার নীতিমালা লঙ্ঘনের পাশাপাশি অবৈধভাবে বিদেশি টিভি চ্যানেলগুলোকে রসদ সরবরাহ করেছে। তবে বিদেশি কোন টিভি চ্যানেলের সঙ্গে স্টেশনটি কাজ করছিল সেই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তালেবান এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। তারা অবিলম্বে স্টেশনটির কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছে। রেডিও বেগম প্রতিদিন 6 ঘন্টা ধরে পাঠদান সহ স্বাস্থ্য, মনস্তত্ত্ব এবং আধ্যাত্মিকতা বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করত। স্টেশনটি জানায় এটি আফগান নারীদের জন্য শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে আসছিল এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিল না। রেডিও বেগমের সহ প্রতিষ্ঠানগুলো অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করত, যা ফ্রান্সের প্যারিসে অবস্থিত স্টুডিও থেকে সম্প্রচারিত হতো। টেলিভিশনের মাধ্যমে পাঠদান কার্যক্রমটি আফগানিস্তানের নারীদের জন্য শিক্ষার একটি সুযোগ এনে দিয়েছিল। দেশটিতে 6ষ্ঠ শ্রেণীর পর মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ করেছে তালেবান সরকার। 2021 সালে আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের গণমাধ্যমের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তালেবান। প্রথম দিকে তারা তুলনামূলকভাবে উদার নীতির প্রতিশ্রুতি দিলেও ধীরে ধীরে নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তারা নারীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, NGO-তে কাজ করা, এমনকি জাতিসংঘের মতো সংস্থাগুলোতেও কাজ করা নিষিদ্ধ করেছে। এছাড়া পুরুষ অভিভাবক ছাড়া নারীদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের জন্য পার্ক ও জিমের দরজাও বন্ধ করে দেওয়া হয়েছে। 2023 সালে তালেবান সরকার কমপক্ষে 12টি সরকারি ও বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের সর্বশেষ সংবাদ স্বাধীনতা সূচকে আফগানিস্তান 180টি দেশের মধ্যে 178তম স্থানে রয়েছে। তালেবান সরকারের কঠোর বিধিনিষেধের ফলে নারীদের জন্য গণমাধ্যম কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে। এমনকি নারীদের কণ্ঠস্বর জনসম্মুখে প্রচার করাও নিষিদ্ধ করা হয়েছে। গান গাওয়া, আবৃত্তি করা বা পাঠ্যপুস্তক উচ্চস্বরে পড়ার উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে রেডিও বেগমের মতো নারীদের জন্য কাজ করা মিডিয়া হাউসগুলোর কার্যক্রম চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।